গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 47 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 46টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে অন্য দিনের মতো আজকেও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলেই কিন্তু এক্সামের জন্য তোমাদের বেনিফিট হবে। আর প্রথম দিকের ক্লাসগুলো যদি না দেখে থাকো, তো অবশ্যই কিন্তু প্রথম দিকের ক্লাসগুলো দেখে নেবে। আর একটা গ্যারান্টি এটা দিতে পারি, তোমাদের আপাতত প্রায় 50টা মতো ক্লাস হতে চলেছে। তো এক্সামের আগে পর্যন্ত প্রায় 70 থেকে 80টা ক্লাস কিন্তু কভার করানো হয়ে যাবে। তো এই ক্লাসগুলো যদি তোমরা পুরোটা সিরিয়াসলি পড়ে যাও, তাহলে এটা গ্যারান্টি দিতে পারি প্রায় 70 থেকে 80% কোশ্চেন কিন্তু জিকেজিএস এর উপর থেকে এর মধ্যে থেকে কমন পাবে। তো শুরু করছি আজকে 47 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো পাল বংশ কোন রাজ্যে রাজত্ব করেছিল? তো পাল বংশ ক্যাপিটাল কোথায় ছিল সেটা জানলেই তোমরা অ্যান্সার করতে পারবে। তো পাল বংশের রাজধানী, পাল বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল মুঙ্গের। মুঙ্গের কোন স্টেটের মধ্যে পড়ে? পাল বংশের রাজধানী ছিল মুঙ্গের। তো মুঙ্গের পড়ে বিহার রাজ্যের মধ্যে। তো বিহারে ছিল পাল বংশের রাজত্ব। এখানে যদি বাংলাও থাকতো সেটাও কিন্তু অ্যান্সার করতাম, কারণ বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ নয়, তখন কিন্তু বাংলা ছিল। বাংলা বলতে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটো কিন্তু একসাথেই ছিল। তো বিহার থেকে এদিকে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল পাল বংশ। এখান থেকে পাল বংশের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে পাল বংশের ফাউন্ডার কে, পাল বংশ কে প্রতিষ্ঠা করেন? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। বহুবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কোশ্চেন থেকে এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই গোপালের পরবর্তী শাসক কে ছিল? গোপালের পরবর্তী পাল বংশের শাসক ছিল ধর্মপাল। তো এই ধর্মপালের সময় একটা বিখ্যাত ইউনিভার্সিটি কিন্তু স্থাপন করা হয়েছিল, সেটা কি? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটার স্থাপন করেন কে? স্থাপন করেন ধর্মপাল স্থাপন করেছিলেন। পাল বংশের এর পরবর্তীতে একজন রাজা ছিল কে? মহিপাল। সম্ভবত এর আগের দিনের ক্লাসে মহিপালের ব্যাপারে কিন্তু পড়িয়েছিলাম। মহিপালেরটা এতটাই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ দক্ষিণ ভারতের রাজা ছিল কে? রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল। তো এখানে আমি লিখছি রাজেন্দ্র চোল 1। তো এই প্রথম রাজেন্দ্র চোল কি করেছিল? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা জলের জন্য, গঙ্গা জল গঙ্গা জলের জন্য তিনি বাংলাকে আক্রমণ করেছিলেন, এবং সেই টাইমে বাংলার রাজা ছিল মহিপাল। তো মহিপালকে পরাজিত করেছিলেন। মহিপালকে পরাজিত করে তিনি কি উপাধি লাভ করেছিলেন এই রাজেন্দ্র চোল? তিনি গঙ্গাইকোন্ড উপাধি লাভ করেছিলেন। গঙ্গাইকোন্ড উপাধি লাভ করেছিলেন কে? রাজেন্দ্র চোল। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে পাল বংশের শেষ রাজা, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? তো পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল। তো এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছে কোনো না কোনো এক্সামে। শুধু মাত্র পিএসসির এক্সামের কথা বলছি না, আদার্স এসএসসি হোক বা পুলিশের এক্সামেও কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন দিয়েছে। তাই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। খাতায় যদি নোট ডাউন না করো, কারণ এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the learning expert sd, এই টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এই টেলিগ্রামের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকে যে ক্লাস হচ্ছে বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন।
প্রাচীনতম বেদ কোনটা? ঋক, সাম, যজু, অথর্ব এর মধ্যে প্রাচীনতম কোনটা? তো ঋক বেদ হলো সব থেকে আমাদের প্রাচীনতম গ্রন্থ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঋক বেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। তাই যদি কোশ্চেন দেয় এখান থেকে যে পৃথিবীর পৃথিবীর প্রাচীনতম পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কোনটা? তো পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। তো ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে? এক্সামে কোশ্চেন দেবে। তো ঋগ্বেদে 1028টা কি আছে? ঋগ্বেদে 1028টা শ্লোক বা স্তোত্র আছে। ঋগ্বেদ যারা আবৃত্তি করে, ঋগ্বেদ আবৃত্তিকারী ঋগ্বেদ আবৃত্তিকারীকে কি বলা হয়? বলা হয় হোত্রী। হোত্রী বলা হয় কাদের? ঋগ্বেদ আবৃত্তিকারীকে হোত্রী বলা হয়। আরেকটা কোশ্চেন তোমাদের দিয়েছিল যে কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? তো গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে কোন বেদে? আছে ঋক বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। এছাড়া বাকি যে বেদ আছে আমাদের, বেদ কটা? 4টে বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই 4টে বেদে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে? এক্সামে কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে 4টে বেদের মধ্যে সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে কোন বেদে? আছে সাম বেদে। কোশ্চেন দেবে যে জাদুটোনা বা যজ্ঞ যজ্ঞ বা কালা জাদু বা হচ্ছে পোয়েট্রি অ্যান্ড প্রোজ, এগুলোর ব্যাপারে বলা আছে কোন বেদে? বলা আছে যজুর বেদে বলা আছে। সরি, জাদুটোনা নয়, জাদুটোনাটা বলা আছে অথর্ব বেদে। জাদুটোনার ব্যাপারে বলা আছে। এই যজু বেদে বলা আছে যুদ্ধ এবং যজ্ঞের কথা, যুদ্ধ ও যজ্ঞের কথা, পোয়েট্রি প্রোজের কথা বলা আছে যজুর্বেদে। আর জাদুটোনা, যত সব কালা জাদু আছে, জাদুটোনা বা তোমাদের কোশ্চেনে থাকবে কালা জাদু, বা কোশ্চেনে থাকবে বশীকরণ, তারপর মেডিকেল সায়েন্স, এই সমস্ত কিছু উল্লেখ আছে কোন বেদে? আছে অথর্ব বেদে। তো সর্বপ্রথম শুরুতে কটা বেদ ছিল? শুরুতে ছিল 3টে বেদ। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। কি কি ছিল? ঋগ্বেদ ছিল, সামবেদ ছিল এবং যজুর্বেদ ছিল। তো এই 3টে বেদকে কি বলা হয়? এই 3টে বেদকে বলা হয় বেদ ত্রয়ী। বেদ বেদ ত্রয়ী বলা হয়। তো কোশ্চেন দেবে বেদ ত্রয়ী বলা হয়, এর মধ্যে কোনটাকে বেদ ত্রয়ীর অন্তর্গত নয়? তো অ্যান্সার হয়ে যাবে কি অথর্ব বেদ, কিন্তু পরে লেখা হয়েছিল সেই কারণে অথর্ব বেদ কিন্তু বেদ ত্রয়ীর মধ্যে পড়ে না। চলে আসো পরবর্তী কোশ্চেনে। হাঁসদেও উপত্যকা কোন রাজ্যের কোন খনিজের জন্য বিখ্যাত? তো হাঁসদেও যে উপত্যকাটা, এটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত এবং এটা কয়লা খনির জন্য বিখ্যাত। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কয়লার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে বেশি কয়লা উৎপাদন হয় কোথায়? তো হাইয়েস্ট কোল প্রডিউসিং স্টেট, কোল প্রডিউসিং হাইয়েস্ট কোল প্রডিউসিং স্টেট কোনটা? তো ভারতের সব থেকে বেশি কয়লার উৎপাদন হয় কোথায়? সব থেকে বেশি কয়লার উৎপাদন হয় ঝাড়খণ্ডে, সব থেকে বেশি কিন্তু কয়লার উৎপাদন হয়। তো ভারতের সব থেকে হাইয়েস্ট কোল প্রডিউসিং স্টেট কোনটা? ঝাড়খণ্ড। এই সেম কোশ্চেনটা যদি জানতে চাই পৃথিবীতে সব থেকে বেশি কয়লা কোথায় উৎপাদন হয়? ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট কোল প্রডিউসার কান্ট্রি কোনটা? তো কোল প্রডিউসার কান্ট্রি হলো আমাদের প্রতিবেশী দেশ চীন। চায়না হলো 1 নম্বর পজিশনে। আর সেকেন্ড পজিশনে কি আছে? সেকেন্ড পজিশনে আছে বিশ্বের মধ্যে আমাদের ইন্ডিয়া। কয়লার প্রসঙ্গ যেহেতু এসছে, কয়লা থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। কয়লার প্রকারভেদ কটা? আমাদের কয়লার প্রকারভেদ হলো 4 প্রকার। 4 প্রকার কি কি? কারণ এখান থেকে জানতে হবে পরপর যে
কোশ্চেন এইভাবে দেয় যে সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা। তো সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যানথ্রাসাইট। চার প্রকার কি কি? চার প্রকার হলো অ্যানথ্রাসাইট, সেকেন্ড হলো বিটুমিনাস, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, বিটুমিনাস, আর 3 নম্বর হলো লিগনাইট, লিগনাইট, এবং 4 নম্বর হলো পিট কয়লা। তো কয়লা কত প্রকার? 4 প্রকার। তো সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যানথ্রাসাইট কয়লা। এর মধ্যে 80 থেকে 90% কিন্তু কার্বন পাওয়া যায়। বিটুমিনাসের মধ্যে বলতে পারো 70 থেকে 80% কয়লা পাওয়া যায়, মানে অ্যানথ্রাসাইটের পরে সব থেকে বেস্ট কয়লা হলো বিটুমিনাস। বিটুমিনাসের পরে এখানে লিগনাইটের মধ্যে 60 থেকে 70% কার্বন পাওয়া যায়, আর পিট কয়লার মধ্যে বলতে পারো 40%-এরও কম, অর্থাৎ লেস দেন 40% কিন্তু কয়লা পাওয়া যায় কিসের মধ্যে? কার্বন পাওয়া যায় কিসের মধ্যে? পিট কয়লার মধ্যে। তো কয়লা কত প্রকার? 4 প্রকার, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট অ্যান্ড পিট। কোশ্চেন দেয় এইভাবে যে এর মধ্যে কোনটা সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা? তো অ্যান্সার হবে অ্যানথ্রাসাইট। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভূগোলের জনক কাকে বলা হয়? তো ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক। ইনি কিন্তু সর্বপ্রথম, ইনি একজন গ্রিক পণ্ডিত এবং ইনি সর্বপ্রথম জিওগ্রাফি যে শব্দটা, তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, ভারতের পার্লামেন্টের যুগ্ম অধিবেশনের আহ্বান কে করেন? তো যুগ্ম অধিবেশনকে ইংলিশে কি বলা হয়? জয়েন্ট সেশন। তো এখান থেকে দুটো কোশ্চেন কি কি? জয়েন্ট সেশনের আহ্বান কে করেন? কে ডাকেন জয়েন্ট সেশন? আহ্বান করেন কে? আরেকটা কোশ্চেন হলো জয়েন্ট সেশনের সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব কে করেন, যেটা এই কোশ্চেন। তো জয়েন্ট সেশনের সভাপতিত্ব করে লোকসভার যে স্পিকার থাকে, সেই লোকসভার স্পিকারই কিন্তু জয়েন্ট সেশনে সভাপতিত্ব করে। তো বর্তমানে লোকসভার স্পিকারকে? বর্তমানে লোকসভার স্পিকার হলো ওম বিড়লা। লোকসভা ভোটের পরে হয়তো চেঞ্জ হতে পারে, যদি চেঞ্জ হয় সেটা কিন্তু আপডেট করে দেওয়া হবে। তো জয়েন্ট সেশন যদি কোশ্চেন দেয়, জয়েন্ট সেশন আহ্বান কে করেন? তো জয়েন্ট সেশনকে আহ্বান করেন, ডাকেন ভারতের যিনি প্রেসিডেন্ট, ভারতের যিনি রাষ্ট্রপতি, তিনি কিন্তু জয়েন্ট সেশনকে ডাকেন, যুগ্ম অধিবেশনকে ডাকেন, এবং সেই যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করে? সভাপতিত্ব করে লোকসভার স্পিকার, স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই জয়েন্ট সেশনের ব্যাপারে বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? তো জয়েন্ট সেশনের ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 108-এ জয়েন্ট সেশন অর্থাৎ যুগ্ম অধিবেশনের কথা বলা আছে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। মাথায় রাখবে, প্রতিটা ক্লাস আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা তোমাদের টাইম মতো কিন্তু রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের সামনে যে এক্সামের নামগুলো শো হচ্ছে, প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে, ক্লাসের রুটিনগুলো প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে এবং কোন ব্যাচে যুক্ত হতে যাও সেটা বলবে, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। মাথায় রাখবে, এই নম্বরে কেউ নর্মাল কল করবে না, কেউ ভিডিও কলও কিন্তু করবে না। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস,
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি এই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে আমাদেরই একটা নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা দেখে নাও। যেহেতু নতুন চ্যানেল তাই চ্যানেলের লোগোটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা এই নতুন চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। এবং প্রত্যেককে বলবো, যেহেতু চ্যানেলটা নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাসগুলো চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এর মধ্যে কোনটি ওয়াটার গ্যাস? তো এগুলো আমরা ক্লাস 9-10এই পড়েছি। তো ওয়াটার গ্যাস কোনটা? ওয়াটার গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, অর্থাৎ অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর কার্বন মনোঅক্সাইডের সাথে যদি আমরা নাইট্রোজেনকে যুক্ত করি তাহলে একে কি বলবো? একে বলবো প্রোডিউসিং গ্যাস। তো এটাও কিন্তু এক্সামে কোশ্চেন আছে। প্রোডিউসিং গ্যাসের সংকেত কি? প্রোডিউসিং গ্যাস হবে কার্বন মনোঅক্সাইডের সাথে নাইট্রোজেনের সংবন্ধনকে বলা হয় প্রোডিউসিং গ্যাস। আর কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনের সংবন্ধনকে বলা হয় কি? ওয়াটার গ্যাস। চলে আসো পরের কোশ্চেন, FERA ফেরা, ফেরার ফুল ফর্ম কি? ফেরার ফুল ফর্ম হলো F ফর ফরেন, ফরেন, E ফর হলো এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ, R ফর হলো রেগুলেশন, রেগুলেশন, আর A ফর হলো অ্যাক্ট। তো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এটা কত সালে পাস হয়? এটা পাস হয় 1973 সালে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট নাম থেকেই আশা করি বুঝতে পারছো এর কাজ কি। এর কাজ হলো এটা একটা আইনি মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়, তারপরে সিকিউরিটি বিনিময় এবং যে সকল লেনদেনের প্রভাব বৈদেশিক মুদ্রার বিনিময় এবং আমদানি রপ্তানির উপরে রয়েছে তাকে এরা কিন্তু নিয়ন্ত্রণ করে। কিন্তু 1999 সালে এসে এই ফেরাকে তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে ফেরার পরিবর্তে এসেছে কি? ফেরার পরিবর্তে এসেছে FEMA, ফেমা। ফেমার ফুল ফর্ম কি? F ফর ফরেন, ফরেন, E ফর এক্সচেঞ্জ, M ফর হলো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, আর A ফর হলো অ্যাক্ট। অর্থাৎ এই যে রেগুলেশন শব্দটা আছে এখানে, এই রেগুলেশন শব্দটাকে হটিয়ে দিয়ে আনা হয়েছে কি? আনা হয়েছে ম্যানেজমেন্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা কবে আনা হয়েছে? আনা হয়েছে 1999 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেন, অপু চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বলাই চাঁদ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো অপু চরিত্রটা কোন উপন্যাসের অন্তর্গত? তো এটা হলো পথের পাঁচালী। পথের পাঁচালীর একজন চরিত্র হলো কে? অপু। তো পথের পাঁচালী কে লিখেছে? পথের পাঁচালী লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো অপু চরিত্রের সৃষ্টিকর্তা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। বিভূতিভূষণ লেখা এনার বই, সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি, তো আরো আরেকবার এখান থেকে রিভিশন করাচ্ছি। এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা সব থেকে ফেমাস বই যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো কি? পথের পাঁচালী। এছাড়া এনার লেখা বই, আরো বই হলো আরণ্যক, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়, এটাও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া ইছামতি, ইছামতি, অপরাজিত, অপরাজিত, অশনি সংকেত, অশনি সংকেত, এগুলো সবকটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। শরৎচন্দ্রের লেখা বইয়ের নাম কি কি? এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছিলাম। পথের দাবি, ফেমাস বই একটা, পথের দাবি, এবং এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। দেবদাস, দেবদাসও কিন্তু লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। চরিত্রহীন,
চরিত্রহীন হলো শরৎচন্দ্রের লেখা বই। তারপর বড় দিদি, বড় দিদি এটাও কিন্তু শরৎচন্দ্রের লেখা বই। আরেকটা এখান থেকে রিলেট করো, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন এটাও কিন্তু শরৎচন্দ্রের লেখা বই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফেমাস যে কাব্যগ্রন্থ সেটা কি? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি পুরস্কার? নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং প্রথম ভারতীয় হিসেবে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। এছাড়া এনার লেখা আরো অন্যান্য বই যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো শেষের কবিতা। শেষের কবিতা ফেমাস যে বইগুলো যেগুলো এক্সামে দেয় সেগুলো রিলেট করা আছে, সবকটা কিন্তু এখানে লেখানো সম্ভব না বা সবকটা মনে রাখাও সম্ভব না। শেষের কবিতা, গীতবিতান, গীতবিতান, এছাড়া আছে সোনার তরী, সোনার তরী যেটা বহুবার এক্সামে কোশ্চেন নিয়ে দিয়েছে আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, যেটা সেটা কি? সহজ পাঠ। এটা কিন্তু বহুবার দেয়, আর ফার্স্ট অপশনে থাকে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেরে, তাড়াহুড়োর মাথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। তো সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 বিঘা জমি, 2 বিঘা জমি এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়া বলাকা, বলাকা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়া আরেকটা লাস্ট ইনক্লুড করাচ্ছি, চোখের বালি, চোখের বালি। তো চোখের বালিটাও কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে একটা কোশ্চেন মাথায় রাখো, যেটা বহুবার কোশ্চেন দিয়েছে, এনার নিক নেম কি? তো এনার নিক নেম হলো বনফুল। তো কোশ্চেন দেয় বনফুল কার ছদ্মনাম? তো বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। চলে আসো পরবর্তী কোশ্চেন, পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো পোঙ্গাল পালন করা হয় তামিলনাড়ুতে। তামিলনাড়ুর একটা ফসল কাটা উৎসব হলো এই পোঙ্গাল উৎসব। তো পোঙ্গাল উৎসব কিসের সাথে রিলেটেড? এগ্রিকালচারের সাথে রিলেটেড, অর্থাৎ ফসল কাটার উৎসব হলো, ফসল কাটার উৎসব উৎসব হলো পোঙ্গাল উৎসব। এবার এখান থেকে কিছু ফেমাস ফেস্টিভ্যাল রিলেট করাবো যেগুলো বহুবার এক্সামে কোশ্চেনে দিয়েছে। তো এখান থেকে ফার্স্টে রিলেট করো উগাডি। উগাডি কোন রাজ্যের ফেস্টিভ্যাল? তো উগাডি হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল হলো উগাডি। সেকেন্ড ফেস্টিভ্যালে চলে আসো, অম্বুবাচি। এটাও কিন্তু বহুবার কোশ্চেনে দিয়েছে, অম্বুবাচি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই যে কোশ্চেনটা দিয়েছিল অম্বুবাচি কোন রাজ্যের ফেস্টিভ্যাল, ফার্স্ট অপশন ছিল ওয়েস্ট বেঙ্গল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল মেরেছিল, অ্যান্সার হয়ে গিয়েছিল ভুল। তো অম্বুবাচি ফেস্টিভ্যাল, আর এর সাথে আরেকটা রিলেট করো, ভোগালী বিহু, ভোগালী, ভোগালী বিহু। তো বিহু থেকে আশা করি বুঝতে পেরেছো এটা কোন রাজ্যের ফেস্টিভ্যাল, এটা হলো আসাম রাজ্যের ফেস্টিভ্যাল। তো অম্বুবাচী আর ভোগালী বিহু। একটা কথা বলে রাখি যে কোনো নামের পাশেই বিহু থাকলেই অ্যান্সার মার্ক করবে আসাম। তো বিহু কোথাকার ফেস্টিভ্যাল? আসামের ফেস্টিভ্যাল। চলে আসো পরে, ছট পূজা, ছট, ছট পূজা। তো ছট পূজা কোন রাজ্যের ফেস্টিভ্যাল? মোস্ট ইম্পর্টেন্ট। তো ছট পূজা আমাদের পশ্চিমবঙ্গেও হয়, কিন্তু এটা হলো বিহারের ফেস্টিভ্যাল। এরপর চলে আসো নবরাত্রি, 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 তারপরে উত্তরায়ণ, উত্তরায়ণ এটা কোন রাজ্যের ফেস্টিভ্যাল? এটা হলো গুজরাট, গুজরাটের ফেস্টিভ্যাল হলো নবরাত্রি অ্যান্ড উত্তরায়ণ। নেক্সট চলে আসো ওনাম। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো দেখবে এই যে নামগুলো এখানে লেখাচ্ছি এগুলো কিন্তু বহুবার রিপিটেশন হয়েছে। তো ওনাম কোথাকার? ওনাম হলো কেরালা রাজ্যের ফেস্টিভ্যাল। চলে আসো পরে গুড়ি পাড়ভা, গুড়ি, গুড়ি পাড়ভা এটাও কিন্তু তোমাদের পিএসসির এক্সামেই কিন্তু কোশ্চেনটা দিয়েছে। গুড়ি পাড়ভা, গুড়ি পাড়ভা কোন রাজ্যের ফেস্টিভ্যাল? তো এটা হলো মহারাষ্ট্র, মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে আরেকটা ফেস্টিভ্যাল রিলেট করো, গণেশ চতুর্থী, গণেশ, গণেশ চতুর্থী,
গণেশ চতুর্থী কোন রাজ্যের? এটাও কিন্তু মহারাষ্ট্রের ফেস্টিভ্যাল। আর নেক্সট চলে আসো, নেক্সট ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল হর্নবিল ফেস্টিভ্যাল। আচ্ছা, এখানে কালিটা চেঞ্জ করে নিই একটু। হর্নবিল ফেস্টিভ্যাল, এর সাথে আরেকটা কোশ্চেন যেটা তোমাদের রেলের এক্সামে দিয়েছিল, সেটা হলো মোয়াৎসু ফেস্টিভ্যাল। মোয়াৎসু মোয়াৎসু ফেস্টিভ্যাল। মোয়াৎসু ফেস্টিভ্যাল, এটা কোন রাজ্যের ফেস্টিভ্যাল? এটা হলো নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। তো হর্নবিল ফেস্টিভ্যাল এবং মোয়াৎসু ফেস্টিভ্যাল এই দুটোই কিন্তু নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। চলে আসো পরবর্তী ফেস্টিভ্যাল পোঙ্গাল। মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো পোঙ্গাল কোথাকার? পোঙ্গাল হলো তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। আর লাস্ট বাট নট লিস্ট হলো বোনালু। বোনালু ফেস্টিভ্যাল। আর এর সাথে আরেকটা, এটাও কিন্তু এই বোনালু আর এরপরে যেটা বলবো বাথকুম্মা, এই দুটোই কিন্তু বহুবার তোমাদের রেলের যে গ্রুপ ডির এক্সাম হয়েছিল সেখানে কিন্তু বহুবার দিয়েছিল। তো বোনালু অ্যান্ড বাথকুম্মা, বাথকুম্মা ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যের? এটা হলো ওড়িশা রাজ্যের ফেস্টিভ্যাল। তো এখান থেকে যে ফেস্টিভ্যালগুলো লেখানো হলো প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এক্সামে এসেছে। তো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আবারও বলছি, এগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই, যদি হেল্পফুল হয় তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি কোন ঘরানার অন্তর্গত? তো এটা জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। তো ইনি মেওয়াত্তি ঘরানার অন্তর্গত, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পুরস্কার পান তিনি কে? তো তিনি হলেন খান আব্দুল গফফর খান। কারণ খান আব্দুল গফফর খান কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তিনি প্রথম বিদেশি হিসেবে 1987 সালে ভারত রত্ন পুরস্কার পান। খান আব্দুল গফফর খান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের কোশ্চেন এক্সামে দেয়, সেটা কি? সেটা হলো যে সীমান্ত গান্ধী, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? তো সীমান্ত গান্ধী নামে পরিচিত হলো খান আব্দুল গফফর খান। তো প্রথম ভারতীয় প্রথম বিদেশি হিসেবে ভারতরত্ন পেয়েছে কে? খান আব্দুল গফফর খান। কোশ্চেনটা যদি দেয় দ্বিতীয় বিদেশি হিসেবে ভারতরত্ন কে পেয়েছে, তো সেটা দেওয়া হয়েছে বা সেটা পেয়েছে 1990 সালে, মানে জাস্ট এর 3 বছর পর। কে পেয়েছে? নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলা কি সেকেন্ড বিদেশি, সেকেন্ড বিদেশি যিনি ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এখান থেকে ভারতরত্ন থেকে কিছু ফ্যাক্ট এখানে তোমাদের রিলেট করাবো। আর নেলসন ম্যান্ডেলা থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয়, সেটা আমি এখান থেকে ঘুরিয়ে ওপরে লিখছি। কোশ্চেন দেবে যে গান্ধী অফ সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? গান্ধী, গান্ধী অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা কাকে বলা হয়? বলা হয় নেলসন ম্যান্ডেলাকে বলা হয় গান্ধী অফ সাউথ আফ্রিকা। তিনি দ্বিতীয় বিদেশি যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন। এবার এখান থেকে দেখো ভালোভাবে যে ফার্স্ট অ্যাওয়ার্ডি, প্রথম ভারতরত্ন কে পেয়েছে? ফার্স্ট অ্যাওয়ার্ডি, তো প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কবে যদি কোশ্চেন দেয়? তো ফার্স্ট ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সালে। তো 1954 সালে কে পেয়েছে ভারতরত্ন পুরস্কার? 3 জন পেয়েছে। 3 জনের নামই কিন্তু মনে রাখতে হবে। চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। সেকেন্ড ব্যক্তিকে, সেকেন্ড ব্যক্তি হলেন, এখানে একটুখানি কালিটা চেঞ্জ করে নি, সেকেন্ড ব্যক্তিকে, সেকেন্ড ব্যক্তি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী, সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তি হলেন সিভি রামন, সিভি রামন। তো এরা তিনজন প্রথম
ভারতরত্ন পুরস্কার পেয়েছে। এবার যদি কোশ্চেন দেয় যে এই বছর 2024 সালে যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, তো 2024 সালে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? তো 2024 সালে 5 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে। সেই 5 জন কে কে? তো ফার্স্ট যার নামটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ বাকি যে 4 জন আছে তারা কিন্তু বিভিন্নভাবে পরিচিত, কিন্তু ইনি একটু তোমাদের খটোমটো লাগতে পারে। এনার নাম হলেন কার্পুরী ঠাকুর। কার্পুরী ঠাকুর। তো ইনি কোথা থেকে বিলং করেন? তো ইনি বিহার থেকে বিলং করেন। সেকেন্ড ব্যক্তি হলেন LK আডবাণী, লাল কৃষ্ণা আডবাণী। লাল কৃষ্ণা আডবাণী ইনি বিলং করেন দিল্লি থেকে। তৃতীয় ব্যক্তি হলেন আমাদের ভারতের এক টাইমে তিনি কিন্তু 1991 সালে তিনি ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন। তো তার নাম কি? পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও। তো পিভি নরসিমহা রাও ইনি বর্তমানে তেলেঙ্গানা স্টেট থেকে বিলং করেন। চতুর্থ ব্যক্তি হলেন চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং। আর চৌধুরী চরণ সিং ইনি উত্তরপ্রদেশ থেকে বিলং করেন। আর লাস্ট ব্যক্তি হলেন যিনি গত বছর মারা গিয়েছেন 2023 সালে, এনার নাম হলো MS স্বামীনাথন। MS স্বামীনাথন। তো MS স্বামীনাথনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, MS স্বামীনাথন থেকে যে ফ্যাক্টটা মাথায় রাখবে, যদি কোশ্চেন দেয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন, তখন অ্যান্সার কি হবে? নরম্যান বোরলগ। কিন্তু যদি কোশ্চেনটা একটুখানি জাস্ট ঘুরিয়ে দেয় ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার হয়ে যাবে MS স্বামীনাথন। ইনি গত বছর অর্থাৎ 2023 সালে কিন্তু মারা গিয়েছেন। এবং ইনি কোথা থেকে বিলং করেন? ইনি তামিলনাড়ু থেকে বিলং করেন। চলে আসো পরবর্তী কোশ্চেনে। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে? ইংলিশম্যান, স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া না হিন্দু প্যাট্রিয়ট? তো নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু প্যাট্রিয়টে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল কত সাল নাগাদ? নীল বিদ্রোহ শুরু হয় 1859 সাল নাগাদ নীল বিদ্রোহ শুরু হয়। তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট, তো কোশ্চেন এখান থেকে দিতে পারি হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিল? সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা কিন্তু ধারাবাহিকভাবে বর্ণিত করা হয়েছে। এবং মার্শম্যান সম্পাদিত যে সমাচার দর্পণ ছিল, সেই সমাচার দর্পণেও কিন্তু নীল চাষীদের দুঃখ দুর্দশার ব্যাপারে কিন্তু সেখানে তুলে ধরা হতো। তো এখানে পত্রিকার প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে পত্রিকা থেকে 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো এর আগের ক্লাসেও বা এর আগে যে 46টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে বহুবার পড়িয়েছি, আরবার একবার এখান থেকে রিপিট করাচ্ছি। সেটা কি? সেটা হলো ভারতের প্রথম ফার্স্ট নিউজপেপার অফ ইন্ডিয়া। বা যদি কোশ্চেন দেয় ফার্স্ট ইংলিশ নিউজপেপার অফ ইন্ডিয়া, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেই একটাই, হিক্সের সম্পাদিত পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট যেহেতু ভারতের প্রথম পত্রিকা, তো কত সালে এর আছে প্রকাশিত করা হয়? এর প্রকাশন সালটা কবে? তো এটা প্রকাশিত করা হয় 1780 সালে। এবার এখান থেকে সেকেন্ড কোশ্চেন যেটা দেবে নিউজ পেপার থেকে, সেটা কি? সেটা হলো ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া। ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া।
তো ভারতের প্রথম বাংলা নিউজ পেপার তার নাম কি? তার নাম হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ। এই সমাচার দর্পণের পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তার নাম কি? তার নাম হলো মার্শম্যান। মার্শম্যান। কবে এটা এই পত্রিকার সম্পাদনা হয়, প্রকাশিত হয় কবে? তো এই সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 সালে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার এই যে পত্রিকা দুটোর নাম বললাম, একটা হলো বেঙ্গল গেজেট, আরেকটা হলো কি সমাচার দর্পণ। এই দুটোই কিন্তু উইকলি পত্রিকা, অর্থাৎ সাপ্তাহিক পত্রিকা। তাই এখান থেকে 3 নম্বর কোশ্চেন যেটা দেবে সেটা হলো ফার্স্ট বেঙ্গলি ডেলি নিউজ পেপার। ফার্স্ট বেঙ্গলি ডেলি নিউজ পেপার অফ ইন্ডিয়া। প্রথম ভারতের বাংলা প্রতিদিন সম্পাদিত নিউজ পেপার কোনটা? তো সেটা হবে সংবাদ প্রভাকর। সেটা হবে কি? সংবাদ প্রভাকর। এটা কবে সম্পাদনা হয়? এটা সম্পাদনা হয় 1831 সালে। এবং এর সম্পাদক কে ছিলেন, কে স্টাবলিশ করেছিলেন, স্থাপন করেছিলেন? তো এর ফাউন্ডার বা স্থাপন করেন ঈশ্বরচন্দ্র গুপ্তা। ঈশ্বরচন্দ্র গুপ্তা। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পম্পাস, স্টেপিস, সাভানা এগুলো কিসের উদাহরণ? তো পম্পাস, স্টেপিস, সাভানা এগুলো প্রত্যেকটাই কিন্তু তৃণভূমি ঘাসের উদাহরণ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো পম্পাস যে তৃণভূমি, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। স্টেপিস নামক যে তৃণভূমিটা, এটা দেখতে পাওয়া যায় মধ্য এশিয়ার অঞ্চলগুলোতে। মধ্য এশিয়া, ওদিকে ইউরোপেও কিন্তু দেখতে পাওয়া যায় স্টেপিস নামক ঘাসগুলো, তৃণভূমিগুলো। আর সাভানা দেখতে পাওয়া যায় কোথায়? সাভানা দেখতে পাওয়া যায় আফ্রিকাতে যে তৃণভূমি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কি? সাভানা। আরেকটা তৃণভূমি আছে সেটা হলো প্রেইরি। তো প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় নর্থ আমেরিকাতে। তো নর্থ আমেরিকাতে প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায়, সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায় পম্পাস, মধ্য এশিয়া ইউরোপের মধ্যে দেখতে পাওয়া যায় স্টেপিস, আর আফ্রিকাতে দেখতে পাওয়া যায় সাভানা। চলে আসো পরের কোশ্চেন। ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য কোনটি? তো ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্যে এখন ফার্স্ট র্যাঙ্কে যেটা আছে সে হলো অন্ধ্রপ্রদেশ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর সেকেন্ড পজিশন, থার্ড পজিশনটাও জেনে নাও এখান থেকে। তো ফার্স্ট র্যাঙ্কে কে আছে? ফার্স্ট র্যাঙ্কে আছে অন্ধ্রপ্রদেশ। সেকেন্ড র্যাঙ্কে কে আছে? সেকেন্ড র্যাঙ্কে আছে মহারাষ্ট্র। আচ্ছা, এখান থেকেই লিখে দিচ্ছি, সেকেন্ড র্যাঙ্কে আছে মহারাষ্ট্র। আর থার্ড র্যাঙ্কে কে আছে? তৃতীয় নম্বর র্যাঙ্কে আছে উত্তরপ্রদেশ। চলে আসো পরবর্তী কোশ্চেন। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। তো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। আর সেম কোশ্চেনটা যদি সুপ্রিম কোর্টে থাকতো তখন অ্যান্সার হয়ে যেত 65 বছর। তো হাইকোর্টের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু হাইকোর্টের উপর থেকে কোশ্চেন রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় ভারতের প্রথম হাইকোর্ট, ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া, তো ভারতের প্রথম হাইকোর্ট কোনটা? তো ভারতের প্রথম হাইকোর্ট হলো ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্ট। এই ক্যালকাটা হাইকোর্ট কবে ইস্টাবলিশ হয়েছিল? ক্যালকাটা হাইকোর্ট ইস্টাবলিশ হয় 1 জুলাই। এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 1 জুলাই 1862 সালে ক্যালকাটা হাইকোর্টের ইস্টাবলিশ হয়। এবার যদি কোশ্চেন দেয় যে সেকেন্ড হাইকোর্ট অফ ইন্ডিয়া, কারণ তিনটে হাইকোর্ট আছে, তিনটেই কিন্তু একই সালে ইস্টাবলিশ হয়েছিল। যে এখানে প্রথম যে হাইকোর্টটা ইস্টাবলিশ হয় সেটা জাস্ট
কিছু মাস আগে এস্টাবলিশ হওয়ার জন্য, অর্থাৎ কলকাতা হাইকোর্ট অন্য হাইকোর্টের থেকে কিছু মাস আগে এস্টাবলিশ হওয়ার জন্য ভারতের ফার্স্ট হাইকোর্ট হয়ে যায়। তো সেকেন্ড হাইকোর্ট হলো বোম্বে হাইকোর্ট। বোম্বে বোম্বে হাইকোর্ট, এই বোম্বে হাইকোর্টটা কবে এস্টাবলিশ হয়? এটা জাস্ট 1-1.5 মাস পরে 14 আগস্ট 1862 সালে বোম্বে হাইকোর্ট এস্টাবলিশ হয়। আর 3 নম্বর হাইকোর্ট, থার্ড হাইকোর্ট অফ ইন্ডিয়া কোনটা? সেটা হয়ে যাবে ম্যাড্রাস হাইকোর্ট। এই ম্যাড্রাস হাইকোর্ট এটা এস্টাবলিশ হয় জাস্ট বোম্বের পরের দিন, মানে 15 আগস্ট 1862 সালে এর কিন্তু স্থাপন করা হয়েছিল। এখান থেকে যদি এখন কোশ্চেন দেয় যে এখন বর্তমানে ভারতে টোটাল হাইকোর্ট, ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কটা? তো বর্তমানে ভারতের টোটাল হাইকোর্টের সংখ্যা হলো 25টা হাইকোর্ট। এখান থেকে কোশ্চেন দেবে হাইকোর্ট থেকে, হাইকোর্টের যে সমস্ত জাজেসরা থাকে, হাইকোর্টের জাজেস, এই হাইকোর্টের জাজেসদের অ্যাপয়েন্ট কে করে? কোশ্চেন দেবে হাইকোর্টের জাজদের কে শপথ বাক্য পাঠ করায়, মানে ওথ কে করায়? আর কোশ্চেন দেবে এই হাইকোর্টের যে জাজদের কে তাড়িয়ে দেয়, রিমুভাল কে করতে পারে? তো এখান থেকে 3টে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে। অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট করে ভারতের প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবে। শপথ বাক্য কে পাঠ করাবে? শপথ বাক্য পাঠ করাবে সেই রাজ্যের গভর্নর যিনি থাকবেন তিনি পাঠ করাবেন শপথ বাক্য। আর তাড়াবে কিন্তু প্রেসিডেন্টই তাড়াবে। কার রিকমেন্ডেশনে? অন রিকমেন্ডেশন বাই পার্লামেন্ট, মানে সংসদের রিকমেন্ডেশনে কিন্তু প্রেসিডেন্ট হাইকোর্টের জাজদের রিমুভ করতে পারে, তাড়াতে পারে। হাইকোর্ট থেকে লাস্ট যে ফ্যাক্ট আরেকটা রিলেট করাচ্ছি, হাইকোর্ট রিট জারি করতে পারে। তো কোশ্চেন দেবে হাইকোর্ট কোন আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে? তো হাইকোর্ট আর্টিকেল নাম্বার 226 দ্বারা কিন্তু রিট জারি করতে পারে। রিট কটা? 5টা রিট আছে আমাদের সংবিধানে। চলে আসো পরের কোশ্চেন। আর এই সেম কোশ্চেনটা যদি দেয় সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কত নম্বর আর্টিকেলের দ্বারা? তো সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল নাম্বার 32 দ্বারা। চলে আসো পরের কোশ্চেন। কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন ও লিপিড সংশ্লেষিত হয় কোথায়? তো কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন এবং লিপিড এটা সংশ্লেষিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো রাইবোজোম বহনকারী এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলা হয়? বলা হয় অমসৃণ। তো এই রাইবোজোম বহনকারী এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অমসৃণ বা রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, যা প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। আর যেটা একদম প্লেন থাকে, যেটা একদম মসৃণ থাকে, সেই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়? সেখানে কিন্তু লিপিড সংশ্লেষিত হয়। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো থেকে রিলেট করবো। এখান থেকে যে কোশ্চেন দেয়, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, অর্থাৎ পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? বলা হয় মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কোশ্চেন দেবে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে পর্দা, মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাকে কি বলে? তো মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাকে বলা হয় ক্রিস্টি বলা হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দাকে। মাইটোকন্ড্রিয়া থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দেবে যে ক্রেবস চক্র কোথায় সম্পাদিত হয়? তো ক্রেবস চক্র সম্পাদিত হয় মাইটোকন্ড্রিয়াতে। লাইসোজোম থেকে রিলেট করো, লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ সেল, অর্থাৎ কোষের আত্মঘাতীর থলি বলা হয় কাকে? লাইসোজোমকে বলা হয়। আরেকটা কোশ্চেন তোমাদের লাইসোজোম থেকে দেবে যে লোহিত রক্তকণিকায় এর মধ্যে কোন কোষ অঙ্গাণু পাওয়া যায় না? তো রেড ব্লাড কর্পাসেলে লাইসোজোম কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। রেড ব্লাড কর্পাসেলে লাইসোজোম পাওয়া যায় না, তাই
রেড ব্লাড কর্পাসেল যখন সেটা নষ্ট হয় বা ধ্বংস হয়, সেটা কোথায় গিয়ে ধ্বংস হয়? সেটা অ্যাসপ্লিন অর্থাৎ পিলিয়াতে গিয়ে কিন্তু সেটা ধ্বংস হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন, ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায়? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। এখানে যেটা কনফিউজ করে সেটা হলো ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়ামের মধ্যে। কিন্তু সবাই পড়ে আসে, সবারই কিন্তু জানা থাকে, কিন্তু কনফিউশন হয়ে যায় অপশান এ অ্যান্ড অপশান বি এর মধ্যে। তো ক্লোরোফিলে যে মৌলটা পাওয়া যায় সেটা হলো ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ম্যাঙ্গানিজ কিন্তু পাওয়া যায় না। তো ম্যাঙ্গানিজের সংকেত কি? Mn, আর ম্যাগনেসিয়ামের সংকেত হলো Mg। তো Mg পাওয়া যায়, Mn কিন্তু পাওয়া যায় না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন নাম্বার বি। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতি কোন রাজ্য সরকার মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম চালু করেছে? তো এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম এটা চালু করেছে কবে? 2023 সাল কিন্তু এটাকে চালু করেছে। তো এটা চালু করেছে কোন সরকার? এটা চালু করেছে ঝাড়খণ্ড সরকার চালু করেছে। তখন ঝাড়খণ্ডের যিনি চিফ মিনিস্টার ছিলেন তিনি ছিলেন হেমন্ত সোরেন। কিন্তু বর্তমানে রিসেন্টলি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার চেঞ্জ হয়েছে কে? তো তার নাম হলো চম্পাই চম্পাই সোরেন। তার নাম কি? তার নাম হলো চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? ঝাড়খণ্ডের ক্যাপিটাল হলো রাঁচি। ঝাড়খণ্ডের গভর্নর পদে কে নিযুক্ত আছেন? ঝাড়খণ্ডের গভর্নর পদে নিযুক্ত আছেন সি পি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন। চলে আসো পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিকে গ্লোবাল এডুকেশন মেন্টর অর্থাৎ জিইএম এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্লোবাল এডুকেশন মেন্টর হিসেবে ভূষিত হয়েছেন প্রেম প্রকাশ। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের কাছে লাস্ট কোশ্চেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল কাদেরকে হারিয়ে এশিয়ান গেমস 2023-তে স্বর্ণ পদক জয় লাভ করেছে? সম্ভবত এই কোশ্চেনটা আমি আগে একবার করিয়েছি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শ্রীলঙ্কা। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটাও কিন্তু অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। শ্রীলঙ্কাকে হারিয়ে 2023 এশিয়ান গেমস মহিলা ক্রিকেট দল কিন্তু স্বর্ণ পদক জয়লাভ করেছে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা ছিল। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে কিন্তু এই ক্লাসের লিঙ্কগুলো তোমরা শেয়ার করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।